আসসালামু আলাইকুম। এনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতে সংবাদ শিরোনাম। সচিবালয় গেটে পাল্টাপাল্টি ধাওয়া, তদন্তে ডিএমপির কমিটি গঠন। বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই বাণিজ্য উপদেষ্টা। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছেন ভারত। গৃহবধূ থেকে যেভাবে রাজনীতিতে উত্থান খালেদা জিয়ার। জুলাই ঘোষণাপত্র নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ। যৌতুকের জন্য শিকলে বাধা সেই তানিয়ার স্বামীসহ 3 জনের বিরুদ্ধে মামলা। ঈশ্বরদীতে জমিতেই নষ্ট হচ্ছে কৃষকের সবজি। কর্ণফুলীতে জেলের জালে মার্টার সেল ঘিরে রেখেছে পুলিশ। দুর্ঘটনার চুরমার নায়ক অজিত কুমারের গাড়ি। ইন্টারপোলের আদলে ভারত চালু করল ভারত পোল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার 8 জানুয়ারি এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে, যখন শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন। পরে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। শিক্ষার্থীদের একজন প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে সাক্ষাতের জন্য ভেতরে প্রবেশ করেছিলেন, কিন্তু বাইরে অপেক্ষারত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশ পরে লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর জানিয়েছেন যে শিক্ষার্থীদের বিশৃঙ্খলা এবং ভেতরে যাওয়ার চেষ্টা ঠেকানোর জন্য পুলিশ বাধা দেয়। এখন তদন্ত চলছে এবং তদন্ত শেষে এই সংশ্লিষ্ট ঘটনার একটি প্রতিবেদনের প্রস্তুতি হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বুরহানুদ্দিন সম্প্রতি বলেছেন, বর্তমানে বাজারে চালের কোনো ঘাটতি নেই এবং এর মজুদ পর্যাপ্ত। তিনি উল্লেখ করেছেন যে আমনের ভরা মৌসুম চলছে এবং এই কারণে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এই পরিস্থিতিকে অযৌক্তিক হিসাবে অবহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই দাম স্বাভাবিক হয়ে যাবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সম্প্রতি চালের দাম বৃদ্ধি সম্পর্কে তিনি বলেছেন যে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম ভোক্তা পর্যায়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার খুচরা বাজারের তুলনায় বেশি। এর প্রতীক আর্টিকেল পেতে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি উদারীকরণের পরিকল্পনা করছে। শেখ বশিরউদ্দিন বলেন, আমরা আলুর ক্ষেত্রেও উদারীকরণ নীতিমালা প্রয়োগ করেছি, যা আলুর দাম কমিয়ে এনেছে। একই নীতি চালের ক্ষেত্রেও অনুসরণ করা হবে। তিনি সতর্ক করেছেন যে কিছু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছেন, যা তিনি অন্যায় মুনাফার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। উপদেষ্টা আরও জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও টিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাজারে সরবরাহ ব্যবস্থা উন্নত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে দাম নিয়ন্ত্রণ করা যায়। এখন দেখা যাক সরকার এই উদ্যোগগুলো কার্যকরীভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয় কিনা এবং কিভাবে বাজারে চালের দামগুলো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের একটি জটিল চিত্র তুলে ধরে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং ভারতের মধ্যে তার ভিসার মেয়াদ বৃদ্ধির প্রেক্ষাপট বিষয়টি উল্লেখযোগ্য। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। ভারতের সরকার কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়ার গুঞ্জন অস্বীকার করেছে, যদিও বাংলাদেশের সরকার তার প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তা নিয়ে চলমান কার্যক্রম আরও অন্তর্দৃষ্টিপূর্ণ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস যুক্ত ছিল। এটি বোঝায় যে শেখ হাসিনার পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতি কার্যক্রম দুটি দেশ সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। এছাড়া ভোটারদের জন্য আরও গুরুত্বপূর্ণ হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা আসবে কিনা সেটাও দেখতে হবে। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা, যিনি 1981 সালে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে প্রবেশ করেন। তার প্রবেশের সময় বিএনপি একটি সংকটের মধ্যে ছিল এবং দলে ও নেতাদের মধ্যে গুরুতর মতভেদ বিরাজ করছিল। রাজনৈতিক আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও খালেদা জিয়া ধীরে ধীরে রাজনৈতিক জীবন গড়তে শুরু করেন।
ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। 1982 সালের 13 জানুয়ারি তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং শীঘ্রই দলীয় নেতৃত্বের মাধ্যমে নিজের স্থান তৈরি করতে সক্ষম হন। বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে বিএনপি অস্থিরতার মধ্যে ছিল এবং খালেদার নেতৃত্বে দলের সুসংগঠিত হওয়ার প্রয়োজন ছিল। সেই সঙ্গে তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদের সামরিক শাসন খালেদা জিয়াকে আরও কার্যকরভাবে রাজনীতিতে জড়িত হতে উদ্বুদ্ধ করে। আব্দুস সাত্তার এবং খালেদা জিয়া উভয়ই বিএনপির নেতৃত্বের জন্য অনুভূতি প্রকাশ করেছিলেন, কিন্তু অবশেষে খালেদা জিয়া দলের চেয়ারম্যান হওয়ার আসনে সবের সমর্থন লাভ করেছিলেন। 1984 সালের 10 মে তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এবং এরপর থেকে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। তার সরকার 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 দুইবার ক্ষমতায় ছিল। তবে তার শাসন আমলে দল ও সরকারের নানা বিতর্ক সৃষ্টি হয়, যা পরবর্তীতে বিএনপির রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দেয়। 2018 সালের নির্বাচনের আগে খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হন এবং ওই নির্বাচনে অংশ নিতে পারেননি। 2020 সালে তিনি সরকারি নির্বাহী আদেশে মুক্তি পান, তবে তার রাজনীতিতে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা ছিল। খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ ও বাধার সম্মুখীনও পড়তে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই ঘোষণাপত্র সম্পর্কিত লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। এই কার্যক্রম 8 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত সারা দেশে অনুষ্ঠিত হবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। গত 7 জানুয়ারি সংগঠনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ হাসান এ তথ্য জানিয়েছেন। কর্মসূচির প্রথমার দিন 8 জানুয়ারি ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নরসিংদী, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ করা হবে। পরবর্তীতে 9 জানুয়ারি খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর সহ 10টি জেলায় কার্যক্রম চলবে। 19 বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ এবং জনসংযোগ কার্যক্রম চলতে থাকবে, যা সামাজিক বৈষম্য বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরিবর্তনের আহ্বান জানাবে। 4 জানুয়ারি থেকে শুরু হওয়া এই 7 দিনের কর্মসূচিতে স্থানীয় কর্মীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে কার্যক্রম পরিচালনা করবেন। গৃহবধূ তানিয়া খাতুনের বিরুদ্ধে ঘটে যাওয়া নির্যাতন এবং তার ও তার পরিবারের পরিস্থিতি নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘনের একটি স্পষ্ট উদাহরণ। যৌতুকের জন্য এমন নির্মম নির্যাতন কোনোভাবে সমীচীন নয় এবং সমাজের এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ হওয়া উচিত। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। যৌতুকের ধারা সমাজে বহুদিন ধরে একটি মারাত্মক সমস্যা এবং এটি শুধুমাত্র নারীদের জন্যই বিপজ্জনক নয়, বরং পরিবারের সব সদস্যের জন্য এটি ক্ষতিকর। এই ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসনে ত্বরিত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। পুলিশ ইতিমধ্যে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে, যা ভালো লক্ষণ। এছাড়া এই ধরনের ঘটনা প্রতিরোধে এবং ভিকটিমসদের সহায়তায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। সরকার এবং আইন শৃঙ্খলাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও এই সমস্যার সমাধানে কাজ করতে পারে। সমাজে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা দরকার, যেন এমন ঘটনা পুনরায় ঘটতে না পারে। ঈশ্বরদীর কৃষকদের শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও বাজারে দাম কমে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছেন। অধিক সরবরাহ এবং কম ক্রেতার কারণে কৃষকরা তাদের উৎপাদিত সবজি বিক্রির জন্য যথাসাধ্য চেষ্টা করলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মূলা, সিম এবং বেগুনের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে, যা কৃষকদের জন্য চরম ক্ষতির কারণ হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। কৃষকেরা জানাচ্ছেন, উৎপাদিত সবজি বিক্রি করে যে টাকা অর্জন হচ্ছে তা শ্রমিকের মজুরি ও পরিবহন খরচও চালাতে পারছে না। ফলে অনেক কৃষক জমি থেকে সবজি তোলাই বন্ধ করে দিয়েছেন। কৃষি বিভাগের পর্যাপ্ত সমন্বয় ও পরিকল্পনার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কৃষকরা তাদের শ্রম ও অর্থের ফল হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের দাবি অনুযায়ী কৃষি বিভাগের কাছ থেকে একটি কার্যকর ডাটাবেস তৈরি করার মাধ্যমে কৃষি পণ্য উৎপাদনের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এছাড়াও কৃষি বিপণন বিভাগের কার্যকর বাজার ব্যবস্থাপনা কৃষকদের সঠিক মূল্য প্রাপ্তির জন্য অপরিহার্য। কৃষকদের বর্তমান দুরবস্থার প্রতিকার হলে তারা তার ফলপ্রসূতা দেখবে এবং কৃষি উন্নয়নের সম্ভব হবে। মার্টার সেলটি জেলে আটকা পড়ার ফলে এটি হতাহতের কারণ হতে পারে। যদি এটি সক্রিয় হয়, পুলিশ ও সেনাবাহিনীর স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, যা ঘোষিত হয়েছে যে এটি পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হবে।
ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। স্থানীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা নিশ্চিত করে যে মানুষের নিরাপত্তা সর্বাধিক অগ্রাধিকার পায়। এ জাতীয় ঘটনাগুলোর ক্ষেত্রে সাধারণত স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। তাই স্থানীয় প্রশাসনকে জনগণকে সচেতন করে রাখতে হবে এবং এ ধরনের পরিস্থিতিতে কি করা উচিত এ বিষয়ে তথ্য প্রদান করতে হবে। আশা করি দ্রুততম সময়ে এটি নিয়ে সঠিক সিদ্ধান্ত হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। ভারতের তামিল অভিনেতা অজিত কুমার সম্প্রতি দুবাইয়ে একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। গাড়ির গতি ছিল ঘন্টায় 180 কিলোমিটার এবং ঘটনার সময় তার গাড়িটি প্রচণ্ড ধাক্কা খেতে 7 বার পাক খায়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। ভারতের তামিল অভিনেতা অজিত কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি অক্ষত রয়েছেন এবং তার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন যে অজিত সুস্থ আছেন এবং বুধবার আবারও অনুশীলনে অংশ নেবেন। অজিত 24H দুবাই 2025 নামক 24 ঘন্টার রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন। এটি তার প্রথম রেসিং ইভেন্ট। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়ে অত্যন্ত আগ্রহী এবং মুম্বাই, চেন্নাই, দিল্লিতে রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। অজিত তামিলনাড়ুর রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সহ মোট 22টি পুরস্কার জিতেছেন। ভারত সম্প্রতি ভারতপোল নামে একটি নতুন পোর্টাল চালু করেছে, যা আন্তর্জাতিক পুলিশ সহায়তা সংস্থা ইন্টারপোলের নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বুধবার 7 জানুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পোর্টালের উদ্বোধন করেন। এই পোর্টালটি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দ্বারা তৈরি করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের শনাক্ত করে তাদের ধরতে ভারতীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। অমিত শাহের মতে ভারতপোলের মাধ্যমে রাজ্য পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি সরাসরি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে, যার ফলে তদন্ত প্রক্রিয়া দ্রুত এবং কার্যকর হবে। আগে শুধুমাত্র সিবিআই ইন্টারপোলের সঙ্গে কাজ করত, কিন্তু এই পোর্টাল চালুর ফলে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থা এখন থেকে সরাসরি যোগাযোগ করতে পারবে। ভারতপোল তথ্য আদান প্রদানের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রদান করবে, যা রেড নোটিশ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশের আদান প্রদানকে সহজ করে তুলবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছে যে এই পোর্টাল বিভিন্ন অপরাধ, বিশেষ করে সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, মাদক পাচার ও মানব পাচার মোকাবেলায় সাহায্য করবে এবং বিদেশে পালিয়ে যাওয়ার অপরাধীদের জন্য বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এই পদক্ষেপগুলি ভারত সরকারের প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে প্রতিফলিত করে, যাতে আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকরী ভূমিকা গ্রহণ করা যায়। এই ছিল NANTV রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।